একটা বাচ্চা নর্থ কোরিয়ায় জন্ম নেয়, কিন্তু জন্মানোর সঙ্গে সঙ্গেই ওই নির্দোষ বাচ্চাকে গর্দার ঘোষণা করে দেওয়া হয়। নর্থ কোরিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে কঠোর আইন থাকার জন্য পরিচিত, আর এমন কিছু আইন আছে যেগুলো শুনলে বিশ্বাস করাই কঠিন। মানে এখানে নির্বাচন হয়, কিন্তু ভোট দেওয়ার জন্য কোনো অপশন থাকে না। ভোট শুধু একটা ব্যক্তিকে দেওয়া যায়, আর যদি না দাও তাহলে সোজা জেল। এখানে টিভিতে শুধু একটা চ্যানেল থাকে, আর চ্যানেল বদলানোর কোনো সুযোগ নেই। নর্থ কোরিয়া হয়তো পৃথিবীর একমাত্র এমন দেশ যেখানে অপরাধ করলে বা অপরাধের চিন্তা করলেই তাকে সোজা জেলে যেতে হবে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই অজানা বাস্তবতা। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি লাল পিঁপড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নর্থ 1945 সাল পর্যন্ত জাপান পুরো কোরিয়ার উপর 35 বছর শাসন করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ায় সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল, আর দক্ষিণ কোরিয়ায় আমেরিকার প্রভাব ছিল। 1948 সালে কিম ডাইনাস্টির কিম ইল সংকে নেতা করা হয় এবং উত্তর কোরিয়া হয়ে যায় ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। কিন্তু এখানে কখনোই ডেমোক্রেসির মতো কিছু তৈরি হয়নি। 1950 সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মাঝে একটা যুদ্ধ হয়েছিল, যাকে কোরিয়ান ওয়ার বলা হয়ে থাকে। কিন্তু যুদ্ধ শেষ হলেও কোনো শান্তি চুক্তি হয়নি। ঠিক এই কারণেই দুই দেশ এখনও টেকনিক্যালি যুদ্ধের অবস্থায় আছে। উত্তর কোরিয়ায় ক্ষমতা ধরে রাখার জন্য আজ পর্যন্ত শুধু একটা পরিবার শাসক হিসেবে আছে। প্রথমে কিম ইল সুং, তারপর কিম জং ইল এবং এখন কিম ইল সুং এর নাতি কিম জন উন। প্রতিটি শাসক নিজেদের সিংহাসন রক্ষার জন্য কঠোর আইন গ্রহণ করেছে। এখানে বই আর শাস্তির মাধ্যমে মানুষকে জোর করে দমানোর জন্য অনেক নিয়ম মানানো হয়েছে, যাতে মানুষ দক্ষিণ কোরিয়া আর পশ্চিমের সংস্কৃতি দেখে তাদের বিরুদ্ধে না যান। আজ আমরা এর কিছু অদ্ভুত নিয়মের কথা বলবো, তো চলুন শুরু করা যাক। 2024 সালে নর্থ কোরিয়ায় সানগ্লাস পরা আর বিয়ের পোশাক পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এখানে মেট্রো বা পাবলিক স্টেশনে গান না বাজিয়ে কিম পরিবারের ভাষণ চালানো হয় এবং সেই সময় কেউ একে অপরের সাথে কথা বলার অনুমতি পায় না। নর্থ কোরিয়ায় যদি কেউ সাউথ কোরিয়ান নাটক বা হলিউড সিনেমা দেখার সময় ধরা পড়ে, তাহলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। আইডিওলজিক্যাল দূষণ বা মতাদর্শগত দূষণ ঠেকানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়, যাতে সাধারণ মানুষের উপর বিদেশি প্রভাব না পড়ে। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না। শুধু যে ইন্টারনেট ব্যবহার করার অনুমতি পায়, এটা এক ধরনের সম্পূর্ণ বন্ধ নেটওয়ার্ক, যা শুধু উত্তর কোরিয়ার ভিতরেই কাজ করে। এই নেটওয়ার্কেও রাষ্ট্র নজরদারি করে এবং দেখে লোকেরা কি দেখছে, কি পড়ছে আর কি আলোচনা করছে। এভাবে সরকার ইনফরমেশন নিয়ন্ত্রণ করে, যাতে বাইরের বিশ্বের প্রভাব মানুষের কাছে পৌঁছাতে না পারে। নর্থ কোরিয়ায় সরকারি অনুমতি ছাড়া বিদেশে ফোন করাও অবৈধ। মানে যদি আপনাকে দেশের বাইরের কারোর সাথে কথা বলতে হয়, তাহলে সরকারের অনুমতি নিতে হবে। এখানে টেলিভিশন, রেডিও আর খবরের কাগজও শুধু সরকারই চালায়। প্রাইভেট মিডিয়ার কথা ভাবাও যায় না। এই মিডিয়াতে শুধু সরকারের প্রশংসাই নয়, কিম ডাইনাস্টির গর্ব আর বিদেশি সূত্রদের যেমন আমেরিকার কথা বলা হয়। সেখানকার সাধারণ মানুষদের ছোটবেলা থেকেই আমেরিকা আর তার মিত্রদের প্রতি ঘৃণা শেখানো হয়। নর্থ কোরিয়ায় মানুষদের অন্য শহরে যাওয়ার জন্য সরকারি পারমিট থাকা প্রয়োজন। পারমিট ছাড়া যাত্রা করা বেআইনি ধরা হয়। নর্থ কোরিয়ায় পাসপোর্ট শুধু যারা এলিট ক্লাস তারা পাবেন, যেমন সরকারি অফিসার আর কিম জং এর ঘনিষ্ঠরা। সাধারণ মানুষ স্বপ্নেও নর্থ কোরিয়া থেকে বাইরে যেতে পারে না। নর্থ কোরিয়ার জমি হোক বা বাড়ি, দোকান হোক বা ব্যবসা, সবই রাষ্ট্রের মালিকানায় থাকে। কেউ এগুলোর মালিক হতে পারে না, শুধু ব্যবহার করতে পারে, সেটা রাষ্ট্রের অনুমতি নিয়ে। এখানে কোনো ধর্ম পালন করাও বেআইনি, মানে মানুষ নিজের ইচ্ছা মতো কোনো ধর্ম পালন করতে পারে না। নর্থ কোরিয়ায় চার্চ থাকে, কিন্তু সেটা বাইরের জগৎকে দেখানোর জন্য যে এখানে ধর্মীয় স্বাধীনতা আছে। আসল কথা হলো, যারা এগুলো ব্যবহার করে তাদেরকে শ্রম শিবিরে পাঠানো হয়। নর্থ কোরিয়ায় কেউ যদি সরকারের বিরুদ্ধে যায় বা কিম পরিবারকে চ্যালেঞ্জ করে, তাহলে শুধু তাকে নয়, পুরো পরিবারকে বন্দী করা হয়। আর এই শাস্তি তাদের 3 প্রজন্ম পর্যন্ত হতে পারে। অর্থাৎ যদি কেউ গর্দার বেরিয়ে আসে, অনেক বছর পরে তার নাতি বা নাতনি জন্ম নেবে, তখন সেই নির্দোষ শিশুটাকেও গর্দার বলা হবে। এটা এজন্যই যাতে বিদ্রোহের রক্ত ভবিষ্যতেও কখনো কিম পরিবার বিরোধী না হয়ে ওঠে।
এখানে প্রতিটি কলোনি, অ্যাপার্টমেন্ট আর বাড়ির আশেপাশে সরকারি গোয়েন্দারা থাকে যারা চুপচাপ মানুষের উপর নজর রাখে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই দেশে কোনো অপরাধ করলেই নয়, অপরাধের কথা ভেবেও তোমাকে জেলে যেতে হতে পারে। মানে কেউ যদি সরকারের বিরুদ্ধে কিছু ভেবে ফেলে আর সেটা রিপোর্ট করে, তাহলে সেটা নিজের পায়ে কুড়াল মারা ছাড়া আর কিছুই নয়। নর্থ কোরিয়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি সপ্তাহে সেলফ ক্রিটিসিজম হয়। মানে ভিড় থাকা ক্লাসে সবাই নিজেদের ভুলগুলো শোনায়, যেমন আমি কারো দুর্বলতাকে সরকার থেকে লুকিয়েছি, বা কিম জোন তাদের কম প্রশংসা করেছি, বা আমি কোনো বিদেশি জিনিসে মুগ্ধ হয়েছি। তারপর সবাই নিজেদের ভুলের জন্য ক্ষমা চায় আর ক্লাসে অন্যরা তোমাকে সমালোচনা করে। কোরিয়ায় প্রত্যেকের ভোট দেওয়া বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ভোট শুধু তাদেরকে দেওয়া যায় যাদের সরকার চায়। মানে এখানে কোনো নির্বাচন হয় না যেখানে মানুষ তাদের পছন্দ মতো ভোট দিয়ে তাদের নেতা বেছে নিবে, বরং এখানে শুধু একটা মাত্র প্রতিনিধিকে ভোট দেওয়া যায়, আর যারা ভোট দিতে আসে না তাদের বিশ্বাসঘাতক ধরা হয়। তাহলে ভোট দেওয়ার কি দরকার যখন কোনো সরকার নিজেদের লোকদের নিয়োগ দেয়? আসলে এখানে নির্বাচন নয়, এটা একটা পরীক্ষা। যখন 100% মানুষ একই প্রার্থীকে ভোট দেয়, তখন সরকার এটাকে নিজেদের শক্তি আর জনগণের ঐক্য হিসেবে ধরে। এখানে একটা জাতীয় পরিষদ আছে যাকে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি বলা হয়, কিন্তু এর কাজ হলো সিদ্ধান্ত নেওয়া নয়, বরং কিম জং তাদের সিদ্ধান্তে শুধু সিলমোহর দেওয়া। নর্থ কোরিয়ার সব নাগরিকদের দায়িত্ব যে তারা সরকারের 10টা আইডিওলজিক্যাল নীতিমালা মুখস্থ করবে। কেউ যদি শুনতে শুনতে মাঝপথে আটকে গেলেও তাকে দেশদ্রোহী বলা হবে। এই 10টার মধ্যে এমন কোনো একটা নেই যেখানে কিম ইলের নাম নেই। নর্থ কোরিয়ায় প্রতি টেলিভিশনে শুধু সরকারি চ্যানেল, যেমন কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে সেট করা থাকে। এর মানে হলো মানুষ নিজের ইচ্ছায় চ্যানেল বদলাতে পারবে না। আমদানি করা টিভি সেটগুলোতে NTNC টিউনার আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়। উত্তর কোরিয়ায় সাইকেলের জন্য রেজিস্ট্রেশন আর নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক। এখানে সাইকেল চালানোর আগে রুট সেফটি টেস্ট পাস করতে হয় আর লাইসেন্সও নিতে হয়। উত্তর কোরিয়ায় কাপড়ে বিদেশি লোগো, স্লোগান বা পতাকা একদমই অনুমতি নেই। সরকার এসবকে বাইরের বিশ্বের সাংস্কৃতিক প্রভাব হিসেবে দেখে এবং চাই মানুষ শুধু উত্তর কোরিয়ান পরিচয়ই মেনে চলুক। শুধুমাত্র স্থানীয়দের জন্য নয়, এখানে রয়েছে ট্যুরিস্টদের জন্য খুব কড়া আইন। ট্যুরিস্টদের সঙ্গে গাইড থাকা প্রয়োজন। তারা শুধু উত্তর কোরিয়ার সরকারের নির্দিষ্ট করা জায়গাগুলোতে যেতে পারবে। তারা কোনো লোকালের সঙ্গে কথা বলার চেষ্টা করবে না এবং সেখানেই খোলা ময়দানে ছবি তুলতে পারবে না। আর যদি কোনো ট্যুরিস্ট শহরবাড়ির সাক্ষাৎকার নিতে চায়, তাহলে গাইডের অনুমতি ছাড়া সেটা সম্ভব নয়। উত্তর কোরিয়ায় মোবাইল আর কম্পিউটার রাখা অ্যালাউ, কিন্তু USB ড্রাইভ থেকে শুরু করে মোবাইলের মেমোরি পর্যন্ত নিয়মিত চেক করা হয়। যদি বাহিরের দুনিয়ায় কোনো কন্টেন্ট পাওয়া যায় তবে শাস্তি হতে পারে। উত্তর কোরিয়ায় নাগরিকদের শ্রেণীবিভাগ খুবই কড়া। মানুষের একটা সিস্টেম আছে যাকে বলা হয় সংবুন। এই সিস্টেমের মানে হলো এখানে যখন বাচ্চা জন্মায় তখনই তার জীবনের ভাগ্য ঠিক হয়ে যায়, আর এই সিস্টেমের ভিত্তি হয় বাচ্চার পরিবারের ইতিহাসের উপর। ধরো এখানে 3টা ক্লাস, একটা হলো কোর, দ্বিতীয়টি হলো ওয়েভারিং আর তৃতীয়টি হলো প্রথম ক্যাটাগরিকে কোর বলা হয়ে থাকে। এই গ্রুপে থাকে যারা তাদের পূর্বপুরুষ কিম ইলসাক এর বিপ্লবের সঙ্গে যুক্ত ছিল বা যারা কোরিয়ান যুদ্ধের সৈনিক ছিল। এদেরকে সরকার সবচেয়ে বিশ্বস্ত মনে করে, এদেরকে দারুণ চাকরি দেওয়া হয়, যেমন সরকারে বা সেনাবাহিনীতে উচ্চ পদে থাকা এবং রাজধানী পিয়ংইয়ংয়ে থাকার অনুমতি ও শুধুমাত্র এই ক্লাসের লোকেরাই গাড়ি পেয়ে থাকে। দ্বিতীয় ক্লাস হলো বিবোরিং জং। এরা সাধারণ উত্তর কোরিয়ার শহরে মানুষেরা। এদের পূর্বপুরুষেরাও ছিলেন সাধারণ শ্রমিক বা কৃষক, কিংবা তাদের অতীত সরকারের দৃষ্টিতে খুব ভালো বা খারাপ ছিল না। এরা উত্তর কোরিয়ায় মধ্যবিত্ত সুবিধা পাওয়ার অনুমতি পায়। আর তৃতীয় ক্যাটাগরি হলো হোস্টাইল, যাকে জুকটাইল চিচিংও বলে। এতে সেই সব মানুষ থাকে যাদের পূর্বপুরুষেরা কোনো না কোনোভাবে ধর্মের সাথে যুক্ত ছিল, যারা ফলো করত বা যাদের সাউথ কোরিয়াতে কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল। কোরিয়ান সরকার তাদের গর্দার বলে মনে করত আর সমাজে তাদেরকে নিচে স্থান দেওয়া হতো। তাদেরকে সবচেয়ে খারাপ চাকরিগুলো দেওয়া হতো, যেমন কারখানার কাজ, মজুরি বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এখন একটু এগিয়ে যায়। এখানে বিদ্যুৎ, পানি আর গ্যাস সব রেশন অনুসারে দেওয়া হয় আর তাদের ব্যবহার খুব কড়া নজরদারিতে হয়ে থাকে। নর্থ কোরিয়ায় 17 বছর থেকে মিলিটারিতে 10 বছর পর্যন্ত সার্ভিস করা প্রতিটি শহরবাসীর জন্য বাধ্যতামূলক, ছেলে হোক বা মেয়ে। এখানে কিম পরিবারের যে কোনো ব্যক্তির মৃত্যুতে বা কিম ইল সংহ এবং কিম জল ইনের মৃত্যুবার্ষিকীতে কাঁদা বাধ্যতামূলক। যদি কেউ না কাঁদে তবে তার প্রতি সন্দেহের চোখে দেখা হয়। প্রতিটি বাড়িতে কিম ইল সংহ এবং কিম জং ইলের ছবি থাকা বাধ্যতামূলক আর সেগুলো নিয়মিত পরিষ্কার করাও কর্তব্য।
আইডিওলজিক্যাল লয়ালিটির জন্য স্কুলের ছেলে মেয়েদের কিম ইল সুংহ এবং জন ইলের ভাষণ মুখস্থ করানো হয়। উত্তর কোরিয়া পুরো পৃথিবী থেকে এতটাই বিচ্ছিন্ন যে তাদের ক্যালেন্ডারও আলাদা, যাকে জুস ক্যালেন্ডার বলা হয়ে থাকে। জুস ক্যালেন্ডার শুরু হয়েছিল 1912 সালে, যা এখানকার সুপ্রিম লিডার কিম ইল সংহের জন্ম বছর 1912। মানে 1912 সালকে নর্থ কোরিয়ার সূচনার বছর হিসেবে ধরা হয়। আর আজ 2025 সেখানে 113 বছর চলছে। নর্থ কোরিয়ার বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার অনেক কারণ রয়েছে। একটা হলো কিম শাসন ব্যবস্থার ভয়, যদি মানুষ বাইরের জগৎকে জানে তাহলে বিরোধী হয়ে যাবে। তাই মিডিয়া, ভ্রমণ, ইন্টারনেট সবকিছুতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সরকার। আরেকটা হলো পারমাণবিক কর্মসূচির কারণে নর্থ কোরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল, যা নর্থ কোরিয়াকে আরও বেশি করে বিশ্ব থেকে আলাদা করে দিয়েছে। এখানে বলে রাখা ভালো, এসব নিয়মের মধ্যে অনেক হয়তো এখন আর প্রয়োজন নেই বা পরিবর্তিত হয়েছে। আজ হতে পারে ওদের থেকে অনেক জোরালো নিয়ম বানানো হয়েছে। এই ব্যাপারে আপডেট কোনো ইনফরমেশন কারো কাছে নেই। এইসব ইনফরমেশন যারা লিক করেছে তারা 1953 সালের পর উত্তর কোরিয়া থেকে পালাতে সক্ষম হয়েছিল। স্পাই স্যাটেলাইটের সাহায্যে বিভিন্ন এলাকা মনিটর করা হয়। এখানে কিছু উত্তর কোরিয়ান ফুটেজ তৈরি করে ইউএসবি ড্রাইভ চাইনার মাধ্যমে চোরাচালান করা হয়েছিল। আশা করি লাল পিঁপড়ার এই ভিডিওটা আপনারা ভালোবেসে অনেক লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।